স্বাগত আপন ভুবনে। দর্শক, আজকে আমাদের সাথে এমন একজন অতিথি উপস্থিত হয়েছেন যাকে আসলে পরিচয় করিয়ে দিতে হলে একটি লম্বা তালিকা লাগবে। কারণ তিনি একাধারে মঞ্চে অভিনয় করেছেন, টেলিভিশন অভিনেত্রী, চলচ্চিত্রে অভিনয় করেছেন, তিনি গান, তিনি আবৃত্তি শিল্পী এবং আরও অনেক গুণ তার রয়েছে। সেসব কথা আমরা তার মুখ থেকেই শুনবো। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী শম্পা রেজা। কেমন আছেন? হ্যাঁ, জনপ্রিয় অভিনেত্রীটা শুনলে ভালো আছি। প্রথমে বলে নিই, ভালো থাকি আমি সবসময়। জনপ্রিয় অভিনেত্রীটা শুনলেই আমার মনে হয় আসলে আমি গানের মানুষ। অভিনয়টি আমার পার্শ্ব চরিত্র, কিন্তু অভিনয় করতেও আমি খুব পছন্দ করি। যেমন আমি ঘর ঝাড়ু দিতেও খুব পছন্দ করি, যে কোনো কাজ করতে আমি পছন্দ করি। মানে আপনি একাধারে মানে সর্বগুণে গুণান্বিতা যাকে বলা হয়। আমি কাজ করতে ভালোবাসি, এবং আমি কাজ করতে ভালোবাসি। আপনাকে আমরা যেটা দেখি, মানে খুব আগ্রহ নিয়ে দেখি আর কি, যে একদম ছোটবেলায় আপনাকে আমরা যেমন দেখেছি এই এত বছর পরেও একদম সেরকমই দেখি। এর রহস্যটা কি আসলে? প্রথমে আমি জন্মেছিলাম এই বুড়ো। একদম না, আমার যেটা মনে হয় যে মানে একদম যে তারুণ্যটা সেটি আপনি এখনো ধরে রেখেছেন। এবং আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনার নাতি নাতনিদের গল্প করছিলেন, কেউ বলবে না যে মানে আপনার নাতি নাতনি আছে। এই রহস্যটা কি, মানে কিভাবে ধরে রেখেছেন নিজেকে এত বছর ধরে একই রকম ভাবে? ধরে রাখিনি দেখেই বোধহয় আছে। আমি কোনোদিন কিছু ধরে রাখার চেষ্টা করি না। হ্যাঁ, জাস্ট লেট ইট বি। আমি খুব আরামের মানুষ নিজের সাথে। আমার কোনো বিষয়ে কোনো কমপ্লেন নাই, এক্সেপ্ট রাজাকার আলবদর আল শামস জামাত। এবং আমার পৃথিবীতে আমার আসলে খুব আরামের অবস্থান আমার মনে হয় আমার নিজের সঙ্গে। এবং নিজের সঙ্গে আরামে বসবাস করতে পারাটাই কিন্তু আমার মনে হয় একটা সাধনা। নিশ্চয়ই, নিঃসন্দেহে। আমরা একটু আপনার ছোটবেলার গল্প আসলে শুনতে চাই। মানে ছোটবেলাটা কেমন কেটেছে? একই সাথে আপনি অভিনয় করেছেন, গান গেয়েছেন, আবৃত্তি করেছেন, মানে বাড়ির পরিমণ্ডলটাই কি এমন ছিল? বাড়ি পরিমণ্ডল বলতে হলো আমাদের সময়ের যে বাঙালিত্ব, স্ট্রং শক্তিশালী বাঙালিত্ব, সেটিকে তখনকার পিতা মাতা পিতামহ মাতামহরা সবাই নার্চার করত। হ্যাঁ, সবাই খুব মজা করে সেটাকে যেন প্লেটে ধরে আমাদের সামনে দিত, এবং সেটি যেন আমাদের ছিল খেলনা। বাঙালির সংস্কৃতি ছিল আমাদের খেলনা। অতএব এটি আরও বেশি করে এই কারণে ছিল যে পাকিস্তান চাইতো না যে আমরা খুব সুন্দর সতেজ একটা সংস্কৃতির বাহক হই। সে কারণেই বোধ হয় আমাদের পিতারা মাতারা, আমাদের পিতামহ মাতামহরা এত বাগানের মতন করে গুছিয়ে আমাদের কাছে আমাদের সংস্কৃতিটা তুলে দিতেন। আমরা বুঝিনি যে আমরা সংস্কৃতির চর্চা করছি, আমরা খেলা ভেবে নিয়েছি ওটাকে। এবং সেটাই কিন্তু সংস্কৃতির চর্চার মাধ্যম হওয়া উচিত, খেলা প্রথমে। It must be a joyful game of discovering সংস্কৃতি। হ্যাঁ, এবং সেভাবেই যেমন ছোটবেলায় আমার মনেই পড়ে যে জ্যোৎস্না রাত মানেই সবাই মিলে বেরিয়ে যাওয়া। কোন গানটি গাইতে গাইতে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে আজ। এটাই স্বাভাবিক ছিল। যখন হিম পড়তে শুরু করতো, শীতের আগমন হতো, তখন ভোরবেলা নানু আমাদের সবাইকে খালি পায়ে নিয়ে বলতেন, চলো ভোর 5টায় উঠিয়ে দিয়ে সবাই আমরা খালি পায়ে দুব্বা ঘাসের উপরে যে কুয়াশাটা পড়তো, শিশির কণা পড়তো, তার উপরে খালি পায়ে হাঁটতে হবে, তাহলে শরীর ভালো হয়। হয়তো সেই জন্যই আমার শরীর এত ভালো আছে। তখন আমরা গাইতাম, গান গাইতে গাইতে, হিমেলো রাতের ওই গগনের দীপ কুলিরে হেমন্তিকা করলো গোপন আঁচল ঘিরে 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 হিমেলো রাতে। এই যে বিষয়গুলো আমি বলছি কেন, আমার কাছে এগুলো খুব স্বাভাবিক, কিন্তু হ্যাঁ, এটাই জীবনের ধর্ম হওয়া উচিত।
এবং এটি বিছিয়ে দিতেন কিন্তু একটা পারিবারিক যারা সবচেয়ে সিনিয়র সিটিজেন্স আর সিনিয়র পার্সনস অফ দ্য ফ্যামিলি ওনারাই কিন্তু বহন করে দিয়ে দিয়ে যেতেন। হ্যাঁ, এবং আরেকটি বিষয় ছিল যে প্রকৃতি খুব ইম্পর্ট্যান্ট পার্ট ছিল জীবনের। প্রকৃতি এবং জীবন পাশাপাশি বন্ধুর মধ্যে মতো হাত ধরাধরি করে চলছিল। আমার মনে হয় এখন আমরা নিজেরাই সেটার মধ্যে অনেক ব্যাঘাত ঘটিয়েছি দেখে অনেক ঘটনা ঘটে গেছে। তো আমি তোমাকে যেটা বললাম তুমি জানতে চাইছিলে, হ্যাঁ এটাই ছিল। নানু অর্গান বাজাতেন, মা গান গাইতেন, আবার সেতারও বাজাতেন। আমার মেজো খালা কণিকা ও বাজাতো গিটার এবং এসরাজ, সেতারও। তারপরে খালারা কবি, পাপিয়া রবীন্দ্রসঙ্গীত, জলি রবীন্দ্রসঙ্গীত, রুবি কবি, মনিকা কবি, কণিকা বাজিয়ে এবং ইকোনমিস্ট পড়ে। তো সবাই সবাই মিলে ইট ওয়াজ আ ফ্যামিলি অফ দ্যাট। আমার বাবা চমৎকার আবৃত্তি করতেন, আমার মা চমৎকার গান করতেন এবং অভিনয় করতেন। তো এই মানে সবকিছুর কম্বিনেশন হচ্ছে না আপনি, মানে গান, কবিতা এবং অভিনয়ের কম্বিনেশন, মানে সেটা যে এত মানে সুন্দর এবং অসাধারণ একটি বিষয়। আমি মন্ত্রমুগ্ধের মতো মানে আপনার কথা শুনছিলাম, আমার কোনো প্রশ্ন করতে ইচ্ছে করছে না, মানে বিশ্বাস করুন, মানে মনে হচ্ছে যে শুধু শুনি আপনার কথাগুলো। কিন্তু তারপর বলতে হচ্ছে মানে এখনকার ব্যস্ততাটা আসলে কেমন? বর্তমানে তো আমি অনেক কাজই করি, অভিনয়টা করছি। অভিনয় আমি ছেড়ে দিয়েছিলাম যখন আমি শান্তিনিকেতন চলে গেলাম 76-এ, তারপর থেকে আর অভিনয় করতে চাইনি। পরবর্তীতে 84-এ এসে আবার অভিনয় অ্যাকসেপ্ট করেছিলাম। তার আগে সিনেমার অফারও করি নাই, কারণ গান করব, আমি গান পাগল। এবং উচ্চাঙ্গ সঙ্গীত শিখছিলাম, মাস্টার্স করেছি উচ্চাঙ্গ সঙ্গীতে। তো সব মিলিয়ে একটা অন্যরকম পরিমণ্ডলে চলে গিয়েছিলাম, যেটার বিষয়ে পরে বলছি। কিন্তু অভিনয়ে ফেরত আসাতে 84-এ, তারপর হয়তো একটা করতাম, 2 বছরে একটা, এরকম করতাম। করতে করতে এখন তো অনেক চ্যানেল, অনেক বেশি কাজের অফার্স, এবং তার মধ্যে থেকে বেছে বেছে আমাকে ভালো কাজও দেওয়া হয়। অতএব কাজগুলোর একটা লোভ আমি সম্বরণ করতে পারি না, অতএব করি, কারণ আমার খুব মজা লাগে চরিত্রে বিচরণ করতে। দ্যাটস অ্যানাদার জার্নি। এক একটা চরিত্র তুমি এক এক জীবনের গল্প জানতে পারো, হ্যাঁ ওরকম। তো ওইভাবে আমি ওটাকে দেখি, অভিনয়টাকে। তো চলছে, অভিনয়ও করছি, পাশাপাশি আমাদের সিলেটের একটা স্কুল আছে আনন্দনিকেতন, ওটা 26 বছর বয়স হয়ে গেল। আমি রোদেলা চত্বর করেছিলাম, ওইটা আবার চালু করব, কারণ আমি খুব ব্যস্ত আমার নাতনিকে নিয়ে, এবং আমার নাতনির বয়স 2.5 বছর হয়েছে, ওনারও একটা প্রি স্কুল প্রয়োজন। তো আমি রোদেলা চত্বর বন্ধ করে দিয়েছিলাম একটা পারিবারিক কারণে, কারণ আমার ভাই পৃথিবী ত্যাগ করেছিল। তো তারপর কেমন আমি একটু আপসেট হয়ে গেছিলাম। 8 বছর রোদেলা চত্বর চালানোর পর একটু বন্ধ রেখেছি, আবার চালু করব, কারণ বাচ্চাদের সাথে ছাড়া আমি বিশেষ বাঁচতে পারি না। আমার ওদের ইনোসেন্স খাই, আমি ওদের ইনোসেন্স গিলি। ওই ইনোসেন্সটা আমার ভীষণ প্রয়োজন, ভীষণ মজা পাই। ওই জন্য আমি বাচ্চাদের সাথে থাকতে খুব পছন্দ করি। সন্দেহ। আর বাচ্চারা তো আসলে খুবই এঞ্জেলস, মানে এঞ্জেলস একদম। একটা জানতে চাই মানে এই যে অনেক মাধ্যমে তো আপনি কাজ করেন, একদম শুরু কোনটা দিয়ে হয়েছিল, আর মানে কোন মাধ্যমে কাজ করতে আসলে বেশি ভালো লাগে? যদিও গানের কথা বলছিলেন বারবার। আমার তো গান দিয়েই শুরু। আমার যখন 2 বছর বয়স, তখন আমার ন্যানি আমাকে একটা গান শিখিয়েছিল, ও কথা কই মুনা পান না দিলে কথা কই মুনা। এই গানটা আমি 2 বছর বয়সে গ্রিল ধরে ধরে গাইতাম মার কাছে, খালাদের কাছে শোনা। তারপরেই 4 বছর বয়স থেকে মার কাছে গান শেখা শুরু, এবং তারপর থেকে গানই আমি 5 বছর বয়স থেকে স্টেজে গাইতে শুরু করি। তখন ঢাকার বাইরেও ছিলাম, পাকিস্তানে ছিলাম আমরা, তারপর বাংলাদেশের নানান জায়গায় ছিলাম আমরা, চিটাগাংয়ে, খুলনায়। তো তখন ওখানেও গাইতাম। তারপর একটা বয়সে 10 বছর বয়স থেকে ঢাকায় চলে এসেছি। তখন ঢাকায় 9 বছর বয়স থেকে, তখন থেকে হলো টেলিভিশন, রেডিওতে ছোটদের আসর শুরু হয়ে গেল। মা আমাদের সবাইকে সব সময় নিয়ে গেছে, এনকারেজ করেছে, অডিশন দাও, এই করো ওই করো।
সব মা করেছে, আমরা আমাদের খালাদের সবাইকে। এটার বিষয়ে আমাদের মার নাম রানু রেজা, বাবা মুক্তিযোদ্ধা আহমেদ রেজা। তো এইভাবে তো ছোটদের আসর শুরু হয়ে গেল, কিন্তু গানই করতাম তখন। তারপর একটা শিক্ষাক্রম কি একটা অনুষ্ঠান হতো রেডিওতে, সেইখানে অনেক সময় অনুষ্ঠান উপস্থাপনা, পাঠ এইসব করতে হতো ছোটবেলা থেকে। স্কুলে শুরু হয়ে গেল খানিকটা অভিনয়, গানের পাশাপাশি স্টেজে 6-7 থেকে। তখনকার দিনে আমরা সায়েন্স স্কুলে পড়তাম ঢাকায় এসে, প্রত্যেকটা স্কুলের কালচারাল জায়গাটা খুব স্ট্রং ছিল, খুব স্ট্রংভাবে কালচারাল শিক্ষাটা দেওয়া হতো। বিশেষ গানের টিচার্স থাকতো আমাদের, যেমন উস্তাদ ফজলুল হক ছিলেন, হি ইজ এ ক্লাসিক্যাল ট্রেনার, এবং চমৎকার সে কণ্ঠস্বর তার। উনি ছিলেন আমাদের গানের টিচার সায়েন্স স্কুলে। অভিনয়ের জায়গায় একজন টিচার, মানে সব আবৃত্তির জায়গায় একজন টিচার, এরকম। অ্যান্ড উই হ্যাড হবিজ, যে যেটা করতে চায়, যদি কেউ 3টাই করতে চায় 3টাই করতে পারে। মানে অসাধারণ একটা পরিবেশ। স্কুলের সময়টা আমরা ফিরবো, কিন্তু তার একটি বিরতি নিতে হচ্ছে। অবশ্যই। দর্শক থাকুন আপন ভুবনে, ফিরছি আবার সম্পারেজার সাথে। দর্শক আবারও ফিরে এলাম আপন ভুবনে। আপন ভুবনে আমাদের আজকের আপন অতিথি সম্পারেজা, কথা বলছিলাম তার সাথে। আপনি বলছিলেন যে স্কুলে তখন আসলে খুব সঙ্গীতের চর্চা হতো, সাংস্কৃতিক চর্চাটা হতো। তো মানে এখনকার অবস্থাটা কেমন দেখেন? ইট ওয়াজ লাইক, আসলে হোয়াট ইজ এডুকেশন, হোয়াট ইজ, তুমি একটা মানুষকে পরিপূর্ণ রূপ কিভাবে দিবে, সেটা নিয়ে আগে স্কুলগুলো অনেক বেশি কশাস এবং কনশাস ছিল। এবং একটি পরিপূর্ণ মানুষের এডুকেশনের ঠিক পাশাপাশি সাংস্কৃতিক সমতালে দুটোর শিক্ষা দেওয়া উচিত, সমপরিমাণে। তোমাকে গায়িকাই হতে হবে, বা অভিনয়ের শিল্পী হতে হবে, বা আর্টিস্ট হতে হবে, বা সিনেমা মেকার হতে হবে, তা না। তোমাকে জানতে হবে। হ্যাঁ, জানলে তখন কিন্তু তুমি যখন ABCD সরেও যেমন শিখছো, তেমনি সারেগামা পাধানিসা, বা সুন্দর উচ্চারণ, সুন্দরভাবে কথা বলা, উপস্থাপন করা নিজেকে, সেটাও শিখছো। তখন না যে একটা মানুষ তার একটা ব্যালেন্স খুঁজে পায়, তখন একটা ব্যালেন্সড পারসন হয়। তো সেই জায়গাটায় আমার ধারণা 75 ঊর্ধ্ব সময়টাতে সেই জায়গাটার কাজ একদম পরিকল্পিতভাবে যেন ধ্বংস করা হয়েছে বলে আমার আজকের অ্যানালিসিস। আমি যা কিছু দেখি এতদিনের যে অগ্রগতি বা নিম্নগতি, তার থেকে আমি এটাই উপলব্ধি করি, যেটা একদম প্ল্যান্ড ওয়েতে নষ্ট করা হচ্ছে। কারণ আমরা তো সেটারই বাহক, আমি তো সেই বাংলাদেশের বাহক। তোমরা যে আমাকে আলাদাভাবে দেখতে পাচ্ছ, সেটা কিন্তু আমার কারণে নয়, এটাই বাংলাদেশের উদ্দেশ্য ছিল। এবং আমার মতন আমাদের প্রজন্মের যারা বেশিরভাগই বিদেশে চলে গেছে, এটাও একটা বিষয় হয়ে গেছে, কিন্তু তারা সবাই কিন্তু আমরা কিন্তু এইভাবেই চিন্তা করতে শিখেছি। এটাই হলো চিন্তার আসল খোরাক। কারণ আমরা হলাম বাংলাদেশের কিভাবে ভালো হয় এই চিন্তা নিয়ে বড় হওয়া মানুষ। আমরা আর কিছু চিন্তা করতে পারি না, কারণ আমাদের সময়টাই ছিল বাংলাদেশের জন্মের প্রাক্কাল এবং বাংলাদেশের জন্মের পরবর্তীকাল। এবং এই সময়টাতে আমাদের অস্তিত্বে ঢুকে গেছে, আমাদের মগজে ঢুকে গেছে, আমাদের মননে ঢুকে গেছে যে যা কিছু করব বাংলাদেশের যেন ভালো হয়। আমার একার ভালো দিয়ে কিন্তু আমার কোনো লাভ নেই, সত্যি। কিন্তু আমরা যখন যে কোনো কাজের দায়িত্বটা আমার নিতে হবে, আমি যদি ক্যামেরার সামনে এসে দাঁড়াই, এটা তো আমাকে কেউ মাথার দিব্যি দেয়নি যে তুমি ক্যামেরার সামনে এসে দাঁড়াও। তো মাই চয়েস, when I make this choice,
I must take the responsibility of being in front of this camera. আমি যেন এমন কোনো ভাষার ব্যবহার না করি যেটা আমার অতি আদরের বাংলা ভাষাকে অপমান করে। আমি যেন এমন কোনো গান না গাই যা মানুষের কান ঝালাপালা করে দেয়। আমি যেন এমন কোনো অভিনয় না করি যা দেখে মানুষ টেলিভিশনটা অফ করে ইন্ডিয়ান চ্যানেল দেখতে শুরু করে। এই ইন্ডিয়ান চ্যানেলের বিষয়ে আসবো, কিন্তু আবারও আমাদেরকে একটি ছোট্ট বিরতি নিতে হচ্ছে। অবশ্যই। দর্শক থাকুন আপন ভুবনে, ফিরছি এখনই। দর্শক ফিরে এলাম আপন ভুবনে। আমাদের সাথে অতিথি রয়েছেন শম্পা রেজা। আসলে আপনার কাছে একটু জানতে চাই যে এই যে এখনকার আমাদের যে নাটকগুলো হচ্ছে বা আপনারা আগে যে নাটকগুলো করতেন, মানে একই মান আছে নাকি মানটা কমে গেছে? ভারতীয় চ্যানেলই আমরা আসলে মানে আমাদের যারা রয়েছেন আশেপাশে বাড়ির মানুষেরাও বেশি দেখেন, কারণটা কি? দেখো, আগের সময় তো সিরিয়াল এভাবে বা মেগা সিরিয়াল বা ডেইলি সোপের বিষয়টি ছিল না। তখন যেটি হতো একদম সাহিত্য বেসড নাটকই বেশি হতো, এবং সাহিত্য বেসড এবং অবশ্যই সমাজ সচেতন এবং খুব বাস্তব ধর্মীয় হতো, এবং অভিনয়ের বিষয়টাও ছিল বাস্তববাদী অভিনয় তো ছিল তখন। গানও তাই ছিল, গানের অনুষ্ঠান আমরা পাগলের মতন গানের অনুষ্ঠান দেখতাম। মানে আমাদের ছোটবেলাগুলো তো বিটিভি একমাত্র ছিল। এখন ঘটনা যেটা ঘটেছে, যখন থেকে চ্যানেলের দুয়ার খুলে গেছে, বিদেশি চ্যানেল সমস্ত কিছু তুমি দেখতে পাও এখন, তখন দায়িত্বটা কিন্তু আসলে বেড়ে গেছে, কিন্তু আমরা দায়িত্বটি ঠিকভাবে এক্সিকিউট করতে পারিনি। আমরা ইমিটেট করতে চলে গিয়েছি। আমরা ভেবেছি যে ইমিটেট করি যদি ইন্ডিয়ান চ্যানেলগুলো, তাহলে হয়তোবা আমরা আমাদের দর্শক ফেরত পাবো না। সেটা চিপ ইমিটেশন হয়। ইমিটেশন কখনোই বড় মাপের ব্যাপার হতেই পারে না, ওটা চিপই হয়। আমরা যদি আমাদের অরিজিনাল ফর্মটাকে রেখে ওটাকেই মডার্নাইজ করতাম, আমার মনে হয় অনেক ভালো হতো। মাঝখান দিয়ে যেটা হয়েছে, আমরা তো আমাদের দর্শক হারিয়েছি। এটা হারানোর আরও একটি বিষয় আছে, হলো আমাদের স্ক্রিনগুলোকে আমরা পরিষ্কার রাখি না। আমাদের স্ক্রিনগুলোয় আমরা অনেক বেশি ডিস্টারবেন্স রাখি। মানে অ্যাডের কথা বলছেন? অ্যাডের কথা বলছি, নিচে স্ক্রোলের কথা বলছি, পপ আপসের কথা বলছি। হ্যাঁ, এটা একটা বিষয় আছে। অ্যাড তো এত মাত্রায় যে you just don't know whether you are watching ads or you are watching a নাটক। হ্যাঁ, বোঝা যায় না। তো এই ক্ষতিগুলো কিন্তু আমরা কেন যেন স্বপ্রণোদিত হয়ে নিজেদেরকে করে ফেলেছি, নিজেদের এই জগৎটার মধ্যে এই ক্ষতিটাকে আমরা ঢুকিয়ে দিয়েছি, এবং এই ক্ষতিটা এমন বিশাল আকার ধারণ করেছে যে এখন কিন্তু কেউই, আই এম সরি টু সে, কেউই বাংলাদেশ চ্যানেলে নাটকগুলো তো দেখেই না। গানের অনুষ্ঠান ওই রাতে হলে দেখে, মানে বাংলাদেশ চ্যানেলকে কিন্তু অ্যাভয়েড করে। অ্যান্ড দ্যাট ইজ সো ভেরি স্যাড, কারণ এই সাবকন্টিনেন্টের প্রথম টেলিভিশনের যে ধারা, সেটা তো বাংলাদেশে শুরু হয়েছে, এই সাবকন্টিনেন্টে। আমাদের বিটিভি, তদানীন্তন পিটিভি, ঢাকা পিটিভি দিয়েই কিন্তু এই সাবকন্টিনেন্টে টেলিভিশনের যাত্রা শুরু। তো সেক্ষেত্রে আমরা কি করে নিজেদের পায়ে এই কুড়ালটা মারলাম? এখানে মালিকদের বিষয় আছে, এখানে যারা হলো এই নাটক বানাচ্ছে, নির্মাণকারী, তাদের বিষয় আছে, তারপর মিডল পিপল হয়ে গেছে অনেকে, সব কিছুর বিষয় আছে। এখানে আসলে ওই আন্দোলন করে কিছু হবে না। এখানে আসলে শান্ত মাথায় বসে ইউ হ্যাভ টু টেক এ ডিসিশন whether you want to live or you want to die. Don't kill this industry. আমি এটাই বলবো। এখানে আন্দোলনের বিষয় নয়,
এখানে মাথা ঠান্ডা রেখে ডিসিশন নিতে হবে যে তোমরা কি সত্যি এই টেলিভিশনের যাত্রাটিকে পরিষ্কার সুস্থ রাখতে চাও নাকি মেরে ফেলতে চাও। নিশ্চয়ই, আসলে আমরা একেবারেই শেষ পর্যায়ে এসে গেছে। আপনার কথা না আমরা মানে মনে হচ্ছে যে ঘন্টার পর ঘন্টা বসে বসে শুনি, একদম মন্ত্রমুগ্ধ হয়েই শুনছি, কিন্তু আসলে তারপরেও সময় শেষ, আমাদের যেতে হচ্ছে। আমরা অনুষ্ঠান শেষ করব, কিন্তু অবশ্যই আপনার কণ্ঠে একটি গান শুনতে চাই, আপনার প্রিয় কোনো গান। কিন্তু তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, আপন ভুবনে আমাদের আজকের অতিথি ছিলেন অভিনেত্রী এবং কবিতা আবৃত্তি শিল্পী এবং সেই সাথে মঞ্চশিল্পী এবং সঙ্গীত শিল্পী শম্পা রেজা। আজকে তার কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। আবারও আগামীকাল একই সময় দেখা হবে আপনাদের সাথে। আমরা একটি গান শুনতে শুনতে আজকের মতো অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। হঠাৎ মনে হলো লাকি ভাই এর একটা গান আমরা ছোটবেলায় খুব গাইতাম স্টেজে। আমি আর হ্যাপিও নেই, লাকি ভাইয়ের শরীরও খুব খারাপ। লাকি ভাই তো ক্যান্সার, যাই হোক এই তো জীবন। তার মধ্যে এই গানটির কথাগুলো আসলে চমৎকার, লিরিক্সগুলো আমার যতদূর মনে পড়ে এস এম হেদায়েতের লেখা বোধ হয়, ছিও নেই। তুমি কি দেখেছো পাহাড়ি ঝরনা, কিছু তো বোঝে না, কিছু তো মানে না, অথচ কত সুন্দর পাহাড়ি ঝরনা। যদি মানুষের মন আজ হতো সাগরের মতো অশান্ত প্রশান্ত হতো। তুমি কি দেখেছো কিছু তো বোঝে না, কিছু তো মানে না।